নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। দেখা করতে হলে শান্তিনিকেতনে নয়, কালীঘাটের বাড়িতে যেতে হবে। সিআইডি যাওয়ার প্রশ্নে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে সময় তার হরিশ মুখার্জি রোডের বাড়িতে সিআইডি, সেই সময় তিনি বেলেঘাটায় আক্রান্ত দলীয় কর্মীর সঙ্গে দেখা করতে কুণাল ঘোষের বাড়িতে ছিলেন। এ প্রসঙ্গে কোনো নোটিশ তিনি পাননি বলে জানিয়েছেন অভিষেক। জানা গিয়েছে, শান্তিনিকেতনের বাড়িতে অভিষেককে না পেয়ে সিআইডি টিম কালীঘাটের বাড়িতে যায়। তারপর এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো সময় আপনার বাড়িতে সিআইডি কেন? আপনার বাড়িতে সিআইডি যারা গেছে বলতে পারবে, আমি তো যাইনি। কলকাতা পুরসভা তো নোটিশ দিয়েছে আপনার বাড়িতে। অবৈধ অবৈধ বাড়ি, অবৈধ বাড়ি বলছে আপনার, অবৈধ নির্মাণ। কলকাতা পুরসভাকে নোটিশ যারা দিয়েছে যাচাই মিডিয়াতে লিক করছে, একটা নোটিশটা চলে গেলাম যে এই অংশটা অবৈধ, আমাকে বলতে হবে। আমার কাছে ভিডিও রয়েছে, তারা নোটিশে লিখেছে যে এনক্লোজ প্লিজ ফাইন্ড ব্রিফ অফ ডিভিয়েশন। সেখানে আমার ডিভিয়েশনের কোন অংশটায় ডিভিয়েশন রয়েছে, কি ব্রিফ রয়েছে, তার অ্যাটাচমেন্টটা কোথায়, সেটা তো দেয়নি। আমি এ নিয়ে মামলাও করব, আমার অধিকার রয়েছে, বিচার ব্যবস্থার দ্বারস্থ হব এবং যা লিখিতভাবে আমার যা রিপ্লাই ছিল আমি দিয়েছি, জানিয়েছি। বাকি সিআইডি টিম কেন এসছে, কেএমসি কেন এসছে, কি নোটিশ দিয়ে যারা দিয়েছে তারা বলতে পারবে। আপনি কি সই জাল সংক্রান্ত মামলা এসছে, আপনি কি সই জাল করেছেন? আপনি যখন দাঁড়ান, আপনি প্রশ্ন করলেন রিপাবলিক বাংলার সাংবাদিক যে কেন সিআইডি দিয়েছে, সেখানে আমি 7 বছর ধরে কোথায় থাকি সেই তথ্য তাদের কাছে নেই। তো যাই হোক, তাদেরও চাকরি করতে হবে। তারা একটা নোটিশ দিয়েছে, নোটিশটা রিসিভ করেছি এবং পরবর্তীকালে আমি নোটিশ পড়িনি এখন, যেহেতু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, রিসিভ করে ছেড়ে দিয়েছি এবং তার যা উপযুক্ত ব্যবস্থা আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো এবং আমাকে যদি কোথাও কোনো সহযোগিতায় দরকার পড়ে তাকে আমি স্যার আপনাদের হাইকোর্টে তো আপনি আগে রক্ষা কবচ নিয়েছেন, এটার জন্য কি আপনি আবার হাইকোর্টে মুভ করবেন যদি দরকার হয়? আমি নোটিশটা পড়িনি এখন, আমি পড়ি, আমি খালি রিসিভ, আপনারা দেখলেন আমি রিসিভ করে আপনাদের সাথে কথা বলতে এসেছি। আইনি সহায়তা নেবেন? নিশ্চিতভাবে আমার আইনি সহায়তা নেওয়ার অধিকার আছে এবং আমি আমার আইনজীবীর সাথে কথা বলবো, তারা যে পরামর্শ দেবে। এবং আমার তো লোকানোর কিছু নেই। আমি বিগত দিনেও যখন আমাকে ইডি, সিবিআই, এমনকি দিল্লিতেও ডেকেছে, আমি সবসময় তদন্তে সহযোগিতা করেছি, কোঅপারেট করেছি। এখানেও আমাকে যখন ডেকেছে নবজোয়ারের সময়, আমার পদযাত্রা আটকে, কর্মসূচি আটকে, একবার সিবিআই ডেকে পাঠিয়েছে, একবার ইডি ডেকে পাঠিয়েছে, আমি গেছি। আমি সব মিলিয়ে কিছু না হলেও প্রায় 10 থেকে 12 বার দিল্লি কলকাতা মিলিয়ে এদের কাছে অ্যাপিয়ার করেছি। আমি তো কোথাও পালিয়ে যাইনি। আজকেই আপনার ঘোষণা বিভিন্ন জায়গায় আপনি যাওয়ার কথা, সেখানে আজকেই এই সিআইডি কি বলবে? না, সে তো রাজনৈতিক এগুলো নিজেদের স্বার্থ রয়েছে, সে কারণে অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার যদি কেউ করে, ক্ষমতায় বেশি দিন তারা টেকে নেই। আপনি কি কর্মসূচিতে যাবেন? আমি নিশ্চিতভাবে আমার পূর্বঘোষিত কর্মসূচি রয়েছে। আমি বেলেঘাটাতেও গেছিলাম সকালে, আমার বিকেলে সোনারপুরে যাওয়ার কথা রয়েছে। যদিও ওখানে ওরা একটা অশান্তি তৈরি করার চেষ্টা করছে এবং যারা এলাকায় যারা ভিকটিম ফ্যামিলি তাদেরকেও বিভিন্নভাবে শাসানো হয়েছে। আমি বেলেঘাটাও বিশ্বজিৎ পটনায়কের পরিবারের সাথে দেখা করলাম, ওদেরকেও যেভাবে ভয় দেখানো হচ্ছে ওদের বাড়িতে গিয়ে। আমি যখন বেলেঘাটার পার্টি অফিসে ওদের সাথে মিট করি, ওই সময়টাতে ওদের বাড়িতে গিয়ে বিজেপির কিছু লোকেরা ধমকাচ্ছে, চমকাচ্ছে এবং পুলিশ নীরব দর্শক, তাদেরও চাকরি বাঁচাতে হবে, সুতরাং কিছু করার নেই। কিন্তু আমরা এই লড়াইয়ের ময়দান থেকে সরবো না। এসব করে আমাকে আগেও দমাতে পারেনি, আমি আগামী দিনেও মাথা নত করার ছেলে না। আপনারা কেএমসি নিয়ে আমাকে প্রশ্ন করেছেন যে কেএমসি আমাকে নোটিশ দিয়েছে। কেএমসি যে নোটিশ দিয়েছে তার রিপ্লাই আমি ইতিমধ্যেই দিয়েছি এবং গতকাল আমরা হাইকোর্টে মুভ করেছি, কোর্টে কেসও ফাইল করা হয়েছে। যদি কেউ ভাবে যে ডেকে ভয় দেখিয়ে চমকে জোর জবরদস্তি ফেক কেসে ইমপ্লিকেট করে জেলে ঢুকিয়ে আমাদের মাথা নত করবে, আমরা ওই ধাতুতে তৈরি নই। সবাই অমিত শাহর পদলেহন করে বিজেপিতে যোগদান করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপিতে যায় না।
যাদের মাথার উপর 2, 3, 4টে করে সিবিআই ইডি কেস ঝুলছে, যাদের মাথায় 2, 3, 4টে করে ইডি সিবিআই কেস ঝুলছে, তারা আজকে দুর্নীতি নিয়ে বড় বড় ভাষণ দিচ্ছে। যারা তৃণমূলকে চোর বলে, বাংলায় স্বাধীনতার পর প্রফুল্ল সেন, প্রফুল্ল ঘোষ, অজয় মুখোপাধ্যায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, পরবর্তীকালে সিপিএম জমানায় জ্যোতি বসু, বুদ্ধ ভট্টাচার্য, পরিবর্তনের পালাবদলের পর মমতা ব্যানার্জি সহ কোনো মুখ্যমন্ত্রীকে দোকান কাটার মতো টিভির ক্যামেরার সামনে হাত বার করে টাকা নিতে দেখা যায়। এখন বাংলার যিনি মুখ্যমন্ত্রী, তাকে টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার মতো হাত বাড়িয়ে টাকা নিতে, ঘুষ নিতে দেখা গেছে। এটা আমাদের চোর বলে। মানুষ বোকা নয়, যারা লুটপাট করে ক্ষমতায় এসছে, যেভাবে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অনৈতিকভাবে ক্ষমতা এসছে, এর বিচার মানুষ আগামী দিন করবে। এই বিশ্বাস আমার জনগণের উপর এবং গণতন্ত্রের উপর আছে। তখন তো উনি তৃণমূলে ছিলেন, এটা উনি দাবি করেন যে তখন উনি তৃণমূলে ছিলেন যখন এই টাকা নিতে দেখা গিয়েছে। হ্যাঁ, তৃণমূলকে নিতে বলেছে, তারা যখন তৃণমূলে ছিলেন তখন এই কথাটা বললেন না কেন? তৃণমূল কি তাকে টাকা নিতে বলেছে? তখন তুমি পার্টি অফিসে বসে নিতে, তা তো নেননি। যখন তাকে ইডি সিবিআই ডেকেছিল 2018 উনি যখন নারদ কাণ্ডের তদন্ত চলছিল, তখন তো তিনি বলেননি। বলছেন তো सर सीआईडी ऑफिशियल्स केम इन योर हाउस सर, क्या बात हुआ सर उनसे? सर हिंदी में उनको एक नोटिस देना था, वो नोटिस मुझे खुद रिसीव करना था, इसलिए वेट कर रहे थे। वो दूसरा जगह गलती से चले गए थे। उनको पता नहीं है मैं कहाँ रहता हूँ, तो मैंने आप लोगों के द्वारा ये बोला कि किसी को अगर नोटिस देना है तो मैं यहाँ हूँ, वो आ जाए और नोटिस दे दे। सर क्या कहेंगे जो নোটিস করিনি, আপনাদের সামনে পুরোটাই ক্যামেরা রেকর্ডেড। আমি নোটিশটা নিয়েছি, একটা রিসিভিং কপি সই করে ওদের দিয়েছি, একটা কপি আমার কাছে রাখা রয়েছে। আমি না পেলে আপনাদের সাথে কথা বলছি। আমি পড়িনি। আমাকে যদি ডাকা থাকে, আমি আমার যে লয়ার রয়েছে বা আমার যে আইনজীবী রয়েছে তার সাথে কথা বলে আগামী পদক্ষেপ ঠিক করব। আমি বিগত দিনেও আমাকে যখন ইডি সিবিআই ডেকেছিল, আমি তো কোথাও পালিয়ে